হ্যালো রিতা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? হাই তনু। আমাকে দেখে বুঝতেই পারছো আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা। গীতাদি জানে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি পড়ছে এবং উফ প্রচুর হাওয়া। তো আমরা মোটামুটি জমে গেছি। হ্যালো সুচরিতা, গুড ইভিনিং। তো আমি আজকে প্রায় একটু কম্বলের মতো জিনিস গায়ে দিয়ে এসেছি। তার কারণ হচ্ছে যে বসে গল্প শোনানোর জন্য আমার থ্যাংক ইউ তনু। আমার পায়ের নিচে একটা হিটার আছে, মানে ব্লোয়ার, বাট ঘরের একটা দরজা একটু খোলা আছে, সেখান দিয়ে মনে হচ্ছে যেন হু হু করে ঠান্ডা হাওয়া আসছে। যাই হোক, জানুয়ারি মাসে এটাই দিল্লির চার্ম, সো কান কমপ্লেন। তো তোমরা আমার কথা নিশ্চয়ই ভালোভাবে শুনতে পাচ্ছ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ গীতাদি। তোমরা আমার কথা নিশ্চয়ই ভালোভাবে শুনতে পাচ্ছ। আজকে খুব ইন্টারেস্টিং, বলতে পারো দুটো তিনটে স্টোরি তোমাদেরকে শোনাবো। অবভিয়াসলি কালকে তাপসীদির গল্পটা শুনে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আর সেই গল্পটা ঠিক ভূতের গল্প নয়, কিন্তু ভাল লাগবে শুনতে। হ্যালো তাপসীদি, থ্যাংক ইউ সো মাচ। সো শুরু করে দিই তাহলে। তোমরা সবাই শুনতে টুনতে পাচ্ছ সকলে? প্লিজ। থ্যাংক ইউ মধুরিমা, থ্যাংক ইউ। তাহলে সুচরিতা, তুমি জানুয়ারি মাসে দিল্লিতে আসবে না, কিন্তু কারণ তখন সবসময় বেশি ঠান্ডা থাকে এবং বৃষ্টি হয়। বাহ, তনু পিকনিক করে ফিরলো। আমরা জল ঝড়ে। এনিওয়ে, গুড 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 তনু। তো আমি শুরু করছি। হ্যাঁ, গুড ইভিনিং সকলকে। এটা আমার 2025-এর প্রথম লাইভ, সেজন্যে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলছি। হ্যাপি নিউ ইয়ার তো হয়েছে, বাট হ্যাপি নিউ ইয়ার তাহলেও বলছি। ভেরি গুড রিতা, ভেরি গুড। আমার হয়ে তোমরা পার্টি করে নাও, বন ফায়ার করে নাও, ভেরি নাইস। সো এনজয় করো। কালকে আমাদের একটা ইনভিটেশন আছে। আই এম হোপিং যে কালকে বৃষ্টিটা হবে না, তাহলে পরে এনজয় করা যাবে। বাট স্টিল এনিওয়ে, ডাজন্ট ম্যাটার। প্রথম যে গল্পটা তোমাদেরকে বলবো, সেই গল্পটা আমার মার কাছ থেকে আমার শোনা, মানে আমার বাড়ির লোকজন মার কাছ থেকে শোনা। হয়েছিল মার সঙ্গেই। এবং এটা দেখো, বিশ্বাস অবিশ্বাসের কথা আবার সকলের কাছে আমি এটা রেখে দিচ্ছি যে তোমরা বিশ্বাস করবে কি করবে না, বা কারোর এটাতে হয়তো একটু আশ্চর্য লাগতে পারে, অদ্ভুত লাগতে পারে, কিন্তু মা বলেছিল এটা হয়েছে। তো আমার মনে হয় মন খোলা রাখলে অনেক কিছু হতে পারে। সো আমার মামার বাড়ির দিকটাতে, মানে আমার মামার বাড়ির লোকেরা বা আমার মামার বাড়ির মামারা বা দাদুরা, তারা রাজমহল বলে একটি জায়গাতে বিজনেস করতো না, ওখানে তাদের অভ্র খনি ছিল এবং স্টোন কোয়ারিজ ছিল। ঠিক আছে? তো যেহেতু এইগুলো এই দিকে ছিল, মানে যেটা এখন পশ্চিমবঙ্গ না, ওটা অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে পড়ে। তো তখন পার্ট অফ গ্রেটার বেঙ্গলের মধ্যে পড়তো, ওটা বিহার অ্যান্ড বেঙ্গলের মধ্যে পড়তো। এবং যেহেতু এটা আমি তোমাদেরকে অনেকদিন আগেকার কথা বলছি, মানে তোমরা স্বাধীনতা চিন্তা করো না, তার অনেক দিন আগে, যেহেতু ওরা এখানে বিজনেস করতো, ওদের পার্ট অফ দ্য বিজনেসের এইখানে খনি ছিল এবং কি বলে স্টোন কোয়ারিজ ছিল। ওরা আমার মামা বাড়ির লোকেরা অ্যাক্রস নর্থ বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে কলকাতা শহরে বাড়ি থাকা ছাড়াও নর্থ বেঙ্গলে বিভিন্ন বিভিন্ন জায়গায় থাকতো, যেরকম মালদা, যেরকম জলপাইগুড়ি, যেরকম শিলিগুড়ি। হ্যাঁ, এইসব জায়গাতে আমার মামা বাড়ির বিভিন্ন লোকেরা থাকতো বা থাকতেন বলা উচিত। তো আমার দাদু এবং দিদা অনেক দিন মালদাতে ছিলেন, ওনাদের ওখানে বাড়ি ছিল, ওনারা ওখানে থাকতেন। এবং দাদু মারা যাওয়ার পরেও দিদা কন্টিনিউ স্টেইং দেয়ার, কারণ মালদাতে দিদার বাপের বাড়ির লোকেরাও মানে এসে
ছিলেন, সেটা পার্টিশনের পরে। তো অবভিয়াসলি দিদার জন্য ইট ওয়াজ বেটার, কারণ দিদার মা ছিলেন বেঁচে, মানে আমি আমার গ্রেট গ্র্যান্ডমাদারকে দেখেছি, মানে আমার বড় মাকে দেখেছি। তো বড় মা এবং বড় মার যে যা ননদ, তারা সবাই ওখানে থাকতেন। তো আমার দিদা মালদাতে থাকতেন, অনেক দিন ছিলেন, মানে যতদিন একা একা থাকতে পেরেছেন ছিলেন। তারপরে অবভিয়াসলি কলকাতায় চলে আসেন। তো এটা সেই মালদা নিয়ে ঘটনা। ব্যাপার হচ্ছে যে যারা ওই দিকটাতে থাকো তারা নিশ্চয়ই জানো যে ফারাক্কা ব্রিজ হওয়ার আগে মালদা যেতে গেলে ফারাক্কা রিভার ক্রস করতে হতো, মানে বাসে করে একটা জায়গা অব্দি আসতে হতো, জাংশন অব্দি, এবং সেখান থেকে তোমাদের মানে যে যারাই যাবে তাদেরকে ফেরি করে আসতে হতো। ঠিক আছে, এটা একটা মালদায় যাওয়ার একটা মানে মেন স্ট্রিম ছিল, এটা আমার ছোটবেলার মনে আছে। এবং তারপরে ফারাক্কা ব্রিজ হওয়াটাও আমার মনে আছে, এবং ফারাক্কা ব্রিজ হয়ে যাওয়ার পরে মালদাতে সোজা বাস আসতো। তো এখনো নিশ্চয়ই হয়, আমি ঠিক জানি না, তোমরা যারা ওইদিকে যাতায়াত করো বা থাকো নিশ্চয়ই বলতে পারবে, যে রকেট বলে একরকম বাস ছিল যেটাতে করে মালদা যাওয়া হতো, মানে মালদা যাওয়া হতো। এবং তারপরে ধরো জলপাইগুড়ি, শিলিগুড়ি, এবং আমার মেসমশাই থাকতেন একটি জায়গাতে দিনহাটা বলে, যেটা কুচবিহার থেকে যেতে হতো। কুচবিহার থেকে আরো খানিকটা যেতে হতো, দিনহাটা বলে, ওখানে থাকতেন। মানে ওটা একদম পুরো বাংলাদেশ বর্ডার, ওখানে খানিকটা গিয়ে বাংলাদেশ দেখা যেত। খুব ছোট জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা। তো তো এই রকেট বাসে করে আমরা যাতায়াত করতাম। হুম, কুচবিহার হোক, মালদা হোক, জলপাইগুড়ি হোক, খুব যাতায়াত করতাম। এটা আমার খুব ভালো করে মনে আছে। এখন সেখানে রকেট বাস আছে কিনা আমি জানি না, তাপসী দি তুমি যদি জানো জানিও, বা তোমরা যদি কেউ ওইদিকে থাকো বা যাতায়াত করো জানিও। হাই সংযুক্তা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। সংযুক্তা আমার স্কুলের বন্ধু, খুব ভালো লাগছে ওকে দেখে এখানে। তো সে যাই হোক, তো যাতায়াত করা হতো। এবং আমার মা প্রচুর জিনিসপত্র নিয়ে যেত যখন যেত, কারণ এক নম্বর হচ্ছে যে মার শাড়ি পরার খুব শখ ছিল। মা কোনো শাড়ি বেশি দিন পরতো না, মানে মার প্র্যাকটিক্যালি আলমারি ভর্তি ভর্তি শুধু শাড়ি থাকতো। আমি যখন মাঝে মাঝে কলকাতায় আসতাম তখন মার জন্য শাড়ি নিয়ে যেতাম, কারণ দিল্লিতে তো ওরকম শাড়ি আমাদের বাড়িতে পরার মতন শাড়ি খুব কম পাওয়া যায়। এবং আমি যতদিন দিল্লিতে এসেছি 30 বছর প্রায়, এখন তাও একটা শাড়ির চল হয়েছে, তখন তো প্র্যাকটিক্যালি ছিল না। হ্যালো অমৃতা, হ্যালো অরূপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সুচরিতা, তো যাই হোক, তো মার খুব শাড়ির শখ ছিল, সেই জন্য মা বাক্স বাক্স শাড়ি নিয়ে যেত। আমরা এটা গরমের ছুটিতে যেতাম, অবভিয়াসলি আমাদের স্কুল বন্ধ হলে তবেই মা ছুটিতে, মানে মার দিদার বাড়িতে যাওয়া হতো। আমাদের সামার হলিডেজ ওখানে কাটতো মাঝে মাঝে। তো এরকম রকেট বাসে করে আমরা যাচ্ছি, এবং আমার মা এতই, মানে একটু কি বলবো, মা একটু বেপরোয়া টাইপের ছিলেন। কোনো কিছু সেরকম আসতে যেত না, যে কোথায় কি রেখেছেন বা কি করেছেন, অত চিন্তা ভাবনা করতেন না। তো মার একটা সাদা রঙের সুটকেস ছিল, সেটা মানে বাবা বাইরে থেকে এনে দিয়েছিলেন মাকে। খুব সুন্দর সাদা, মানে হোয়াইট সুটকেস। ওরকম সুটকেস আমি পরে দেখিনি কোথাও। মানে সাদাটা ঠিক ধবধবে সাদা না, বাট বুঝতে পারছো একটু, মানে কি বলবো, একটু ইয়েলো আছে সাদার মধ্যে, মানে পুরো মাখনও নয়। তোমরা বুঝতে পারছো, অফ হোয়াইট বলতে পারো, ওরকম রঙের একটা সুটকেস ছিল। তার মধ্যে জামা শাড়ি শাড়ি নিয়েছে, কিছু ছোট ছোট গয়নাও রেখেছে তার মধ্যে, কানের দুল। হ্যাঁ, মানে বেলকুড়ির মতো কানের দুল মার খুব পছন্দ ছিল, সেই রকম ধরনের 2-4টে কানের দুল, হাতের দুটো চুড়ি, এইরকম ছোট ছোট জিনিস ওর মধ্যে ছিল। চিঠিপত্র ছিল তার মধ্যে। এইসব জিনিস নিয়ে আমরা একবার রওনা হয়েছি। এবং পৌঁছে গেছি, মালদা পৌঁছেও গেছি। তারপরে যেরকম গরমের ছুটি কাটার কেটেছে, ইত্যাদি ইত্যাদি সব হয়ে গেছে। হয়ে টয়ে যাওয়ার পরে আমরা কলকাতায় ফেরত আসবো।
এবং আবার সেই সাদা সুটকেসের মধ্যে জিনিসপত্র, এবং যা যা জিনিস ছিল সেগুলো মা যেরকম ছিল সেরকম, মানে মালদাতে গিয়ে মা যে সমস্ত শাড়ি বের করে পরতো এরকম নয়, বাট মা ছিল যে চয়েস থাকতে হবে, মানে মা যদি আজকে মনে হয় যে 3টে শাড়ি দেখে একটা পরবো, সেটা মাই মাদার ওয়ান্টেড টু ডু, লাইক এরকম না যে আমি 20 দিনের জন্য যাচ্ছি তো বেছে 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 20টা শাড়ি নিলাম, এরকম না, 20টার বেশি শাড়ি নিয়ে যেত। আবার ওখানেও শাড়ি কিনতো, ওখানে অনেক গিফটও পেত। মার অবভিয়াসলি কাকিমা জেঠিমা মামা মামিরা ছিলেন, তারা গিফট দিত, আমার দিদা দিত মাকে, তো মা যা শাড়ি নিয়ে যেত তার ডাবল শাড়ি হতো। এবং বুঝতে পারছো এটা তো এয়ার ট্রাভেল নয়, এটা বাসের ট্রাভেল, তো বাসের ওপরে সমস্ত সুটকেস টুটকেস চড়িয়ে দিত, ব্যাস হয়ে গেল, তোমার তো আর হাতে করে নিয়ে কিছু বসতে হবে না, কোনো অসুবিধা নেই। তো সেসব কিছু চিন্তা করেনি, আবার সমস্ত জিনিস ওর মধ্যে গুছিয়েছে, যা যা গোছানোর গুছিয়েছে। এবার অনেকগুলো লাগেজ হয়েছে, তার মধ্যে ওই সাদা সুটকেস, বড় একটা সুটকেস, এবং আমরা তারপরে ওখান থেকে রওনা হয়েছি। এবং তোমরা যদি জানো যে কি করে মানে কলকাতা থেকে মালদা বা মালদা টু ক্যালকাটা যেতে হয়, তার মাঝখানে তোমাকে গৌড় ক্রস করতে হয়। তো তার আগে এরকম অবভিয়াসলি, তখনকার দিনের কথা বলছি, এখন অবভিয়াসলি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন রাস্তা অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমি যখন ছোট ছিলাম যখন যেতাম সেসব রাস্তা বেশ খালি খালি রাস্তা ছিল, দুধারে অনেক বড় বড় গাছ ছিল, ইত্যাদি ইত্যাদি সেরকম ছিল। এবার আমরা কলকাতা পৌঁছানোর পরে মা যখন মানে একটা পার্টিকুলার জায়গায় রকেটটা আসতো, এক্স্যাক্টলি কোথায় আসতো আমার এই জায়গাটা মনে নেই, বাবা অবভিয়াসলি আমাদের নিতে এসছেন। আমরা নেমে সুটকেস টুটকেস নামানোর পরে দেখা গেল যে অনেকগুলো সুটকেস নেই, মানে তারা নেই, মানে মার ওই সাদা সুটকেস প্লাস বেশ কিছু জন যাত্রী ছিলেন, প্রায় 10-15 জন যাত্রীর ওরকম জিনিসপত্র গায়েব। এবার তোমরা বলতে পারো যে চলন্ত বাসের মাথা থেকে, আর এগুলো ওভারনাইট বাস হতো ফেরা, মানে যেটা আমরা ফিরতাম, এই চলন্ত বাসের মাথা থেকে জিনিসপত্র কি করে গায়েব হয়ে যাচ্ছে, এটা তো কারুর মাথায় আসছে না। পড়ে গেছে না, পড়ে যায়নি, যে ওরা যে দড়ি দিয়ে বাঁধে একবার সুটকেস গুলো রাখার পরে, সেটা কোথাও খোলেনি, মানে ওরা ওপরে গিয়ে খুলেছে। এবার তাহলে পরে কি করে সুটকেস গায়েব হয়ে গেল? হ্যাঁ, তো আমার বাবা মা মানে ওরা সবাই লিখছে, ওখানে জিজ্ঞেস করছে যে কি কি ছিল সুটকেসের মধ্যে, কি কি ছিল। মা তো সারি সারি করে যাচ্ছে, তখন বাবা বলছে কি শাড়ি ছাড়া কি আর কিছু ছিল? তো মা বলছে হ্যাঁ, ওই 2-4টে দুল, কানের দুল, হাতের চুড়ি ছিল। ও তখন বাবা বলেছে যে ঠিক আছে আমি লিখে দেবো, মানে ওই অবভিয়াসলি পুলিশে খবর হয়েছে, পুলিশ এসেছে এবং তারা লিখে টিকে নিচ্ছে। তখন পুলিশকে বাবা বলেছে তো শাড়ি টাড়ি তো অত, মানে শাড়ি টাড়ি তো আর অত, মানে কি বলবো, শাড়ি ইজ ইম্পর্টেন্ট আমাদের কাছে, কিন্তু পুলিশ তো আর আমাদের জন্য শাড়ি খুঁজবে না। তো যাই হোক, তো ইয়ে করবে, অন্য জিনিস খুঁজবে, মানে তোমার কানের দুল চুল যদি পাওয়া যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে বাড়ির চিঠি ছিল, মানে যে চিঠিতে বাড়ির অ্যাড্রেস ছিল, দুদিককার বাড়ির, মানে আমাদের কলকাতার বাড়ি প্লাস আমার দিদা যেখানে থাকে এবং অন্যান্য আত্মীয় স্বজনরা যেখানে থাকে। কারণ আজকের দিনে তো সকলে তো হাতে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা, এটাই আমাদের অ্যাড্রেস, তাই তো? আমরা তো আজকাল চিঠি টিঠি লিখি না, কিছু করি না, কিন্তু তখনকার দিনে তো চিঠি লেখাটা একটা বিরাট ব্যাপার ছিল। চিঠি লেখার একটা মানে একটা বড় অনুষ্ঠান ছিল, মানে পুজোতে, বিজয়াতে, জন্মদিনে, হোলিতে, পয়লা বৈশাখে আমার মনে আছে যে আমরা সবাই চিঠি লিখতাম। একটা পুরো রেয়াজ ছিল, বাড়ির সকলে, ছোটরাও লিখবে বড়দের সঙ্গে। যাই হোক, তো সেই চিঠি ফিটি আছে, তো বাবা একটু চিন্তা করছিল যে অ্যাড্রেস কার হাতে পড়ে গেল, কি হলো না হলো, যাই হোক ছেড়ে দিয়েছে, চলে এসছে। এরম করতে করতে বেশ কিছুদিন হয়ে গেছে, মাসখানেক মতন এইসব ব্যাপার হয়ে টয়ে আবার মা যে শাড়িগুলো মা হারিয়ে ফেলেছিল বা যেগুলো হারিয়ে গেল, সেগুলো আবার আস্তে 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 মা শাড়ি কালেক্ট করতে শুরু করে দিল। এবং মা আমার মনে হয় খানিকটা ভুলেও গেছিল ব্যাপারটা, মানে মাথা থেকে চলে গেছিল যে ঠিক আছে শাড়ি হারিয়েছে। গয়না হারানোর জন্য কিন্তু অত কষ্ট ছিল না যতটা না শাড়ি হারানোর জন্য। তো যাই হোক, এইসব করে টোরে একদিনকে এরকম মাস খানেক বাদে, আর এগুলো কিন্তু আমার শোনা, কিন্তু তখন আমি অনেক ছোট, আমার এইসব কথা মনে নেই, অনেক মানে বেশ মাস খানেক বাদে হঠাৎ, যেহেতু আমরা দেখো জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম,
সে তো অবভিয়াসলি অনেক লোক বাড়িতে, এরকম একজন লোক, একটা লোক, মানে লোকটা কি বলবো, ঠিক কি বলা ছিল, কিভাবে ডিসক্রাইব করবো আমি ভাবছি। মানে ধরো লোকটা ঠিক মানে আমাদের মতন, মানে আমাদের মতন কি বলবো, মানে ঠিক ভদ্র ঘরের লোক নয়, মানে ভদ্র ঘরে, মানে ডোন্ট থিঙ্ক যে আমি বলছি যে লোকটা গরিব বা সামথিং, বাট ওই হয় না যারা একটু গুন্ডার মতন, একটু ওরকম ধরনের হয় তখনকার দিনের, একটু মানে একটু চোর চোর গুন্ডা গুন্ডা টাইপের, তার ভাব ধারণ, তার কথাবার্তা ওরকম। সে এরকম বাড়িতে এসছে, এসে জিজ্ঞেস করছে, আমার মার নাম করে জিজ্ঞেস করছে যে এ কোথায়। ব্যাস, আমার জ্যাঠা কাকার বাবার না সবসময় রাগ এখানে থাকতো। তারপরে বাড়ির বউয়ের কথা জিজ্ঞেস করেছে, এত বড় সাহস, 3 জনে দারোয়ান ফেল, 3 জনে হাতে লাঠি নিয়ে বেরিয়েছে, বেরিয়ে সেই লোকটাকে প্রায় বেধড়ক মেরেছে। তারপরে মানে তারপরে অন্য যারা বাড়িতে ছিল তারা এসে বন্ধ করেছে, যে কি মরে টরে যাবে লোকটা, তখন তো আবার কেস হবে, তার থেকে একে 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 বন্ধ করে রাখো, পুলিশে খবর দাও। তো এবার বাড়িতে অনেকে আত্মীয় স্বজন পুলিশে কাজ করতো, তারা কমিশনার লেভেলে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার লেভেলে তাদের খবর দেওয়া হয়েছে, তো তারা এসছে, এসে একে ধরেছে, ধরে একে মানে ধরে নিয়ে গেছে। তারপরে ওরা জানতে পেরেছে যে এরকম একটা বড় ডাকাতি টাইপ অফ গ্যাংয়ের একজন মুখবীর, বা বলতে পারো স্পাই। স্পাইকে বাংলায় কি বলে, আই এম সরি আমি ভুলে গেছি, গুপ্তচর, গুপ্তচর বলে, ভেরি সরি। তো সে একটা এরকম গুপ্তচর মতন খবর খবর জোগাড় জোগাড় করে, খাবরি লাল টাইপ অফ ব্যাপার, ছোট মাছ, হ্যাঁ দলে আছে কিন্তু ছোট মাছ। তো তাকে জিজ্ঞেস করেছে যে তুমি এর নাম জানলে কি করে, একে কি দরকার। তো বলেছে আমি জানি না, আমাদের যে দলের লিডার সে বলেছে যে এ কোথায় থাকে তার খবর নিয়ে এসো। আর আমি আর এর থেকে বেশি কিছু জানি না। তো এইসব এইসব হয়ে যাওয়ার পরে সবাই বাড়িতে একটু ভয় পেয়ে, মানে একটু ভয় পেয়ে গেল, মানে একটু সবাই সতর্ক হয়ে গেল যে এদের আমাদের বাড়ির ওপরে নজর আছে, এরা আমাদের বাড়ি খুঁজে চলে এসছে, কার কোন কি ক্ষতি হবে না হবে। তো সেই নিয়ে আম, আবার শিলিগুড়ির দিকেও যারা ফ্যামিলি ছিল, আমার বাবার বাড়ির দিকে যারা ফ্যামিলি ছিল, তা তারাও তারাও এরকম কাস্টমস পুলিশ ইত্যাদি ইত্যাদিতে ছিল, তো তাদেরকেও খবর দেওয়া হলো যে দেখো তো এখানে গ্যাং এই করতে করতে, এরকম করতে করতে ওরা, মানে এইসব পুলিশের মধ্যে খবর হচ্ছে, বিয়ে টিয়ে হচ্ছে। তারপরে কোনো এরকম ধরনের লোক আর কোনোদিন আসেনি, উনি ওই যে লোকটা এসছিল সেই এসছিল। তো এরপরে একজন মানে একজন আমাদের এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, যিনি মানে কি বলবো পুজো পাঠ করতেন, তন্ত্র সাধনা করতেন ইত্যাদি, তিনি বাড়িতে এসছেন। এবং তারপরে কথায় কথায় এইসব বেরিয়েছে। তখন মাকে উনি জিজ্ঞেস করেছেন যে তোমার বাক্সটা কি করে হারিয়ে গেল, মানে তোমার সুটকেসটা কি করে হারিয়ে গেল, তুমি দেখতে চাও। মা বলছে দেখতে চাও মানে, কি করে দেখতে চাইবো, মানে কি করে দেখবো। তো বলছে সে তুমি চিন্তা করো না, তুমি যদি দেখতে চাও আমি তোমাকে দেখাতে পারি। মা বলছে হ্যাঁ আমি দেখতে চাই। তো মানে এই যে ভদ্রলোক এসছিলেন ইনি আমার মামা বাড়ির দিকে কানেক্টেড, বাবার বাড়ির দিকে নয়, মামা বাড়ির দিকে কানেক্টেড। তো তিনি বলেছেন ঠিক আছে দেখাবো, আমি এরকম এরকম দিনে আসবো, এসে দেখাবো। তো তুমি এইটার মানে আমি যে গল্পটা তোমাদের বলছি, এই গল্পটার মতন শরদিন্দুর একটা গল্প আছে। হুম, তার সাথে অনেকটা মিল আছে এই গল্পটাতে। গল্প তো বলবো না, সত্যি ঘটনা বলবো, কারণ মা তো বলেছেন যখন নিশ্চয়ই। তো উনি তারপরে একদিন আসলেন ওনার যারা ওনার সাথে কাজ টাজ করে তাদেরকে নিয়ে, এবং উনি ওনার এই নখটাতে, মানে বাঁ হাতের বুড়ো আঙুলে কিছু একটা লাগালেন, কি লাগালেন আমি জানি না। এবং মাকে বললেন যে বাঁ হাতের বুড়ো আঙুলের তাকিয়ে থাকো, তুমি দেখতে পাবে তোমার সঙ্গে কি হয়েছিল, মানে তোমার বাক্সর সাথে কি হয়েছিল। একে বলে নখ দর্পণ, মানে নখের মধ্যে দিয়ে দর্পণ বা মুখের মধ্যে দিয়ে দেখা। আমি কোনোদিন দেখিনি, আমি একমাত্র শরদিন্দুর গল্পতে পড়েছি আর আমার মার কাছে এটা শুনেছি।
মার কথা মতন, এবং আমার পিসিরা এবং আমার মামা মামিরা, মানে মামিরা বা ধরো বাড়ির মেয়েরা যারা দেখেছিল তাদের সবাই কিন্তু একই কথা বলেছে, ওরা ওর মধ্যে অলমোস্ট লাইক টেলিভিশন দেখতে পেয়েছিল। আগে সত্যি মিথ্যের কথা আমি যারা শুনছো তোমাদের কাছে রাখছি। মা বলেছেন যে ওনার এই নখটা একটু বড় সাইজের ছিল ওনার নখটা, এবং সেই নখের মধ্যে উনি কি লাগিয়েছিলেন এবং কি মন্ত্র পড়েছিলেন মা জানেন না, কিন্তু মা দেখতে পেয়েছেন যে বাস যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তা দিয়ে বাস যাচ্ছে। এবং বলেছিলাম না যে গৌড় আসার আগে, মালদা থেকে বেরিয়ে গৌড় আসার আগে যে জায়গাটা পড়ে, যেখানে একটু জঙ্গল জঙ্গল জায়গা আছে, সেখানে লম্বা লম্বা গাছ ছিল, লম্বা লম্বা গাছ, এবং সেই গাছগুলো রাস্তার ওপরে এরকম করে এসে পড়ে, যেরকম বড় গাছ এসে পড়ে। আই এম সরি, আমার মাইকটাকে ঠিক করে রাখতে হবে। হ্যাঁ, তো সেই গাছগুলো এরকম ভাবে এসে পড়েছিল, সেই গাছ থেকে ঝপঝপ করে লোক বাসের ওপরে নামলো, মানে চলন্ত বাসের ওপরে, এবং তারা ওখান থেকে মানে কিরম ভাবে করে সুটকেস টুটকেস সুটকেস টুটকেস নিয়ে চলে যাচ্ছে, সুটকেস ব্যাগ ইত্যাদি ইত্যাদি তুলে নিয়ে যাচ্ছে। তো এটা মা, আমার পিসিরা, আমার মাসি একজন ছিলেন ওখানে, এবং আমার মামি, এরা সবাই দেখেছেন, মানে বাড়ির ছেলেরাও দেখেছেন, সেই নখদর্পণে ওরা এটা দেখেছিল। তো দেখো, এই কথা তো পুলিশের কাছে নিয়ে গেলে পুলিশ বিশ্বাস করবে কিনা ওরা তখন জানতো না, এবং সেটা অনেক দিন বাদে হয়েছে, মানে এটা মাস খানেকের পরে, আরো 2 মাস বাদে হয়েছে। তো যাই হোক, মা দেখলেন, তখন মাকে তখন উনি বললেন যে না, তোর কোনো ভয় নেই, ওরা আসবে না আর, ওরা ও যে ছেলেটা কেউ একজন ধরা পড়েছিল ইত্যাদি ইত্যাদি, এই দলটা থেকে কেউ আসবে না, তাড়াতাড়ি এই দলটা ধরা পড়ে যাবে। ওনার কথা সবাই বিশ্বাস করতেন, তো মারাও বিশ্বাস করতেন। এবং তারপরে কিছুদিন বাদে আমরা খবর পেয়েছি, মানে আমরা মানে মারা খবর পেয়েছিল যে অ্যাকচুয়ালি দলটা ধরা পড়েছিল পুলিশের কাছে, মানে সবাই নয়, ধরো দলে অনেক লোক ছিল, কারণ এইসব কাজ তো একা হয় না, অনেক লোক ছিল, এবং বাসের লোকেদের সাথে ওদের কানেক্ট ছিল, কিন্তু মানে নহলে ওরা কি করে জানবে যে কোন বাসে কিরকম জিনিস যাচ্ছে, কত সুটকেস যাচ্ছে, কিরকম লোক যাচ্ছে, এইসব যে ইনফরমেশন সেটা বাসের লোকেরা দিত। অবভিয়াসলি সবকিছু একটা জানা পরিচয়ের মধ্যে কাজ হয়, এবং সেই সব জানা সময় পরে সব থেকে যেটা আশ্চর্যর খবর জানা গেছে যে ওরা চুরি ওই রকম করে করত, গাছের ওপর থেকে, পুলিশ বলেছে গাছের ওপর থেকে নেমে ওরা চুরি করত, গাছের ওপর থেকে লাফিয়ে নেমে ওরা সুটকেস ইত্যাদি প্রত্যেকটা বাসে, মানে বাসের লোকেরা যারা ছিল তারা একটা জায়গায় গিয়ে বাস যে চালাচ্ছে একটু স্লো করে দিত, হ্যাঁ স্লো করে দিত, তখন ওদের মানে গাছ থেকে লাফিয়ে বাসের ওপরে পড়তে সুবিধা হতো। এটা ওদের অলরেডি একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কোনো একটা সিগন্যালিং বা কোনো একটা ব্যাপার এরকম ছিল, ঠিক আছে। এবার রাত্রিরে বাস যাচ্ছে, বাস একটা পার্টিকুলার স্পিডে যাচ্ছে না, বাসের স্পিড একটু কম বেশি, অত বোঝার মতো ক্ষমতা থরি না বাসের লোকদের সকলের ছিল। সো ওইভাবে ওরা চুরি করতো, কিন্তু মা ওটা অনেক মানে ওটা এটা আমরা জানার মানে ওরা জানার প্রায় 6-7 মাস আগে মা জেনে গেছিল যে কি করে হয়েছে। এবার আমি তোমাদের উপরে আবার ছেড়েছিলাম, তোমরা বিশ্বাস করবে কি করবে না, কিন্তু এই ঘটনাটা আমার অনেক দিন পরে মনে হলো, এবং আমি ভাবলাম তোমাদেরকে বলি। সেই সাদা সুটকেস আমি আর কোনোদিন দেখতে পাইনি, বাট আমার মাকে খুঁজতেও আর কোনো বাজে লোক আসেনি। এই ছিল আমার প্রথম গল্প। কেমন লাগলো তোমাদের বলো। হ্যালো তন্দ্রা, হ্যালো ইন্দ্রাণী, ভালো সবজি পেয়েছো তো? তোমাদের বৃষ্টি হচ্ছে? হ্যাঁ ঠিক বলেছো সুচরিতা, আমার কাছে অনেক চিঠি এরকম রাখা আছে। থ্যাংক ইউ, গুপ্তচর মনে পড়ে গেছিল। থ্যাংক ইউ বিনুদি। গীতাদি ঠিক বলেছে, নখদর্পণ গোয়েন্দা। হ্যাঁ সংযুক্তা, না গোয়েন্দা না, গুপ্তচর। গোয়েন্দা তো ভালো হয়। দেখো চলন্ত বাসের উপর থেকে মধুরিমা, মানে চোররা মানে এক্সপার্ট একদম পুরো, ঠিক বলেছো, এক্সপার্ট। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি চাও তাহলে শরদিন্দুর নখদর্পণে গল্পটা পড়তে পারো, এটাও কিন্তু সিমিলার লাইনে আছে, একটু অন্যরকম অবভিয়াসলি, কিন্তু পড়তে পারো।
রূপা জানে, রূপা বলছে যে দর্পণে যে দেখা যায় এটা এটা রূপা জানতো। হুম। তো মানে নখের দর্পণে দেখা, নখ দর্পণ সেই জন্য নাম। আম, তো এটা আমার প্রথম গল্প ছিল। দ্বিতীয়টা ঠিক গল্প নয়, দ্বিতীয়টা হচ্ছে আমি আমি তোমাদেরকে আমার ছোটবেলার ঘোরাফেরার গল্প বলবো, এবং যেখানে গীতাদি পড়েছে নখদর্পণে। খুব ভালো গল্প, খুব সুন্দর গল্পটা, ছোট গল্প কিন্তু সুন্দর গল্প। তো তোমাদেরকে বলি, ইন্টারেস্টিংলি আমার ছোটবেলায় সামার হলিডেজ হয় এরকম মালদা বা দিনহাটার দিকে কাটতো। আমি তো মানে ইন্ডিয়া দেখেছি অনেক পরে, মানে ভারতবর্ষের অন্যান্য জায়গা অনেক পরে দেখেছি। নর্থ বেঙ্গল আমি পুরো প্র্যাকটিক্যালি আমার পুরো ছোটবেলাটাই নর্থ বেঙ্গল করে কেটেছে। তবে হ্যাঁ, কাশ্মীরও দেখেছি, না বলবো না, দিল্লি আর কাশ্মীরও দেখেছি। আম, হয় আমরা যেতাম মামা বাড়ির দিকে, যেরকম আমরা ছোটবেলায় সবাই বেড়াতে যেতাম যেতাম মামা বাড়ির দিকে। আর মামা বাড়ি, মাসির বাড়ি, কাকার বাড়ি, জ্যাঠার বাড়ি। আমার কাকা জ্যাঠা যেহেতু একসাথে থাকতো, তো আমরা হয় পিসির বাড়ি নয় মামা বাড়ি যেতাম। সংযুক্তাও জানে, থ্যাংক ইউ তন্দ্রা। আহ, তো আমার বাবা, হয় আমরা যেতাম এইসব বাড়িতে, আর নয়তো আমার বাবা যেখানে কাজ করতেন সেই রকম জায়গায় যেতাম। তো বাবা বিজনেস করতেন, তার মধ্যে একটি কোম্পানি যার সাথে বিজনেস করতেন বাবা, সেটা হচ্ছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বড় বড় কনস্ট্রাকশন করে, মানে এরা ছোটখাটো কোনো কনস্ট্রাকশন করে না। এরা মানে রাস্তা, ব্রিজ, ড্যাম, ব্যারাজ, কানাল, লিঙ্কস, এরকম ধরনের বড় বড়, মানে কলকাতায় মেট্রো রেল যে হয়েছে তার পার্ট অফ, মানে লাস্ট, মানে যেটা লাস্ট ফিউ ইয়ার্স অফ মেট্রো রেল কনস্ট্রাকশন, সেটা একটা জাপানিজ কোম্পানির সাথে এইচসিসি করেছে। মানে মাই ফাদার ওয়াজ পার্ট অফ দ্যাট প্রজেক্ট। সো এবার ব্যাপার হচ্ছে যে কিসে, মানে এইসব ব্যাপারে যখন বিজনেস করতেন তখন এইসব জায়গায় যেতে হতো, মানে সাইটে যেতে হতো। এবং মাঝে মাঝে উনি আমাদেরকে এরকম সাইটে নিয়ে যেতেন, মানে কোনো একটা জায়গায় আমরা বেড়াতে যাব, তার আগে আমরা গিয়ে সাইটে থাকবো, অথবা কোনো একটা জায়গায় বেরিয়ে এসে আমরা সাইটে থাকবো, তারপরে বাড়ি ফিরবো। এবং এই সাইটগুলো সব রিমোট জায়গায় হতো, মানে যেরকম কাশ্মীরে গিয়ে আমরা কাশ্মীর দেখেছি, মানে ডাল লেক দেখেছি, ডাল লেকে থেকেছি, তোমার মানে সময় পেহেলগাঁও সমস্ত কিছু ঘুরেছি, সেরকম আমরা তারপরে যে লাস্ট 15-20 ডেজ আমরা এমন একটা জায়গায় ছিলাম, সেখানে প্র্যাকটিক্যালি মানে স্নো ছাড়া আর কিছু ছিল না, চারিদিকে শুধু বরফ, আর কিছু ছিল না। আর একটা রিভারের ওপরে ব্রিজ হচ্ছে, সেইটা ছিল, আর একটা হোটেল ছিল, অবভিয়াসলি আমাদের থাকছিলাম ওখানে। সো কাশ্মীর নয়, আমরা গেলাম তোমার নর্থ বেঙ্গল। ফেভারিট জায়গা আমার নর্থ বেঙ্গল। এখানে আমার একজন বন্ধু আছে যিনি নর্থ বেঙ্গলেই থাকে, রূপা, ঠিক বলছি না ভুল বলছি? সংযুক্তা বলছে যে হ্যাঁ বিনোদি, কিছু ক্রিমিনাল স্টোরিজ একদম রিয়েল ইনসিডেন্ট, ঠিক বলেছো। সংযুক্তা বলছে যে ওর খুব কাছের রিলেটিভকে খুঁজে বের করা হয়েছিল নখ দর্পণ করে। সংযুক্তা, ক্যান আই রিকোয়েস্ট ইউ দ্যাট ওয়ান ডে ইউ কাম লাইভ এন্ড টেল আস দিস স্টোরি একটু, ইফ ইউ ওয়ান্ট টু। আই এম ইনভাইটিং ইউ। সো লেট মি গেট ব্যাক টু মাই স্টোরি অফ নর্থ বেঙ্গল। তো আমরা শুনলাম যে আমরা দার্জিলিং যাব, খুব খুশি, যেটা হচ্ছে প্রথমবার দার্জিলিং যাওয়া হলো। এবং তারপরে জানা গেল যে দার্জিলিং এর পরে আমরা যেখানে গিয়ে থাকবো মোস্ট অফ দ্য ছুটি, সেই জায়গাটা হচ্ছে ইন দ্য মিডল অফ আ জঙ্গল, মানে একদম জঙ্গলের মধ্যে থাকতে হবে। তো এইচসিসি এরকম ইয়ে করতো, মানে সেটেলমেন্ট, কি বলে এগুলোকে, টেম্পোরারি স্ট্রাকচার্স বানাতো, যে স্ট্রাকচার গুলো বানানোর মানে থাকার পরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে আবার খুলে নিয়ে চলে আসা যায়, আবার অন্য জায়গায় গিয়ে সেটেলমেন্ট করা যায়, ওরকম ধরনের সেটেলমেন্ট, সরি ওরকম ধরনের বাড়িঘর বানাতো। তো পুরো মানে ঘর, টয়লেট, ওয়াশরুম, কিচেন সবকিছু বানিয়ে ফেলতো ওরকম, মানে ওই গোটা জিনিসটা ওদের অলরেডি, ওরা খুব ইকুইপ ছিল এইসব জিনিসে। সো
আমরা গেলাম কোথায়? আমরা গেলাম শিলিগুড়ি থেকে। এই জায়গাটা প্রায় 60-65 কিলোমিটার দূরে, কিন্তু জলপাইগুড়ি থেকে এই জায়গাটা খুব কাছে। মানে কাছে মানেও 30-40 কিলোমিটার দূরে। এই জঙ্গলটার নাম হচ্ছে বৈকুণ্ঠপুর জঙ্গল। বৈকুণ্ঠপুর জঙ্গল কিন্তু খুব ফেমাস, তোমরা সবাই জানো এটার কথা। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে যে একটা গল্প আছে, যেটা মহাভারতের গল্প আছে, সেটা হচ্ছে যে এই বৈকুণ্ঠপুরের জঙ্গলে নাকি শ্রীকৃষ্ণ রুক্মিণীকে নিয়ে লুকিয়েছিলেন কোনো কারণে। সেটা সেটা সত্যতা কতটা সত্য কতটা মিথ্যে আমি জানি না, বাট মহাভারতের গল্প যখন, তখন আমি বলছি যে ঠিক আছে, ঠিকই হবে। এবং দ্বিতীয় যেটা, সেটা সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফেমাস বই দেবী চৌধুরানী, কিন্তু দেবী চৌধুরানীতে যে ভবানী পাঠকের জঙ্গল কিন্তু বৈকুণ্ঠপুর জঙ্গল। উনি কিন্তু ওখানেই কি বলবো কাজকর্ম করতেন। এবং আমার রিসার্চ বলে যে এটা বেরিয়েছে যে অ্যাকচুয়ালি দেবী চৌধুরানী বা ভবানী পাঠক যেরকম আমরা ফিকশনাল পড়েছিলাম শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানীতে, এরকম কিছু মানে এই মানুষরা ছিলেন। এবং মন্থনা বলে একটি এস্টেট বা জমিদারি ছিল, যেটা এখন রংপুর জেলাতে পড়ে। তার যে জমিদারনি ছিলেন, তার নাম ছিল জয় দুর্গা রায়চৌধুরানী। এবং যে সময়ের গল্পটা, যে সময় মানে বঙ্কিমচন্দ্র লিখেছেন এবং যে সময়ের গল্পটা, সেই সময় জলপাইগুড়ি রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়তো। জলপাইগুড়ির অনেকটাই রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে পড়তো। এবং এই যে রানী ছিলেন, যে দেবী চৌধুরানী ছিলেন ওখানকার সত্যিকারের, যিনি জয় দুর্গা দেবী চৌধুরানী ছিলেন, তিনি কিন্তু ইংরেজদের কাছ থেকে নিজের প্রজাবৃন্দকে বাঁচিয়ে রেখেছিলেন, ট্যাক্স বেশি দিতে দেননি, অনেক রক্ষা করতেন। এবং ওনার ভবানী পাঠক তো একজন, মানে বলতে পারো ভবানী পাঠকের কাজ ছিল মানে ওনারা দেশের জন্য কাজ করতেন, সেই নিয়ে ওনার সাথে মানে একটা কানেকশন ছিল। এবার বৈকুণ্ঠপুর যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে দুটো নদী গেছে, একটা হচ্ছে মহানন্দা আর একটা হচ্ছে তিস্তা। তো এই নদী পথে এবং ছোট 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 ট্রিবিউটারিজও আছে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল নাও, কিন্তু তখন তো পুরোটাই বাংলা ছিল। তো করলা না, সরি আমি নামটা ভুলে যাচ্ছি, একটা নদী ছিল, কি বলে ট্রিবিউটারি একটা নদী ছিল, সেই নদীটার নাম হচ্ছে এক মিনিট দাঁড়াও, তোমাদেরকে আমি বলছি। করলা, ঠিকই বলেছি, করলা নদী, মানে এটা ট্রিবিউটারি তিস্তা এবং ওর সঙ্গে সেই নদী পথে এইসব চলতো। এবং তোমরা নিশ্চয়ই পরে সন্ন্যাসী মুভমেন্টের কথা শুনেছো, এইসবের সঙ্গে ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী, এই যে জয় দুর্গা দেবী চৌধুরানী, এরা সবাই কানেক্টেড ছিলেন ফ্রিডম মুভমেন্টের জন্য। সো এই জঙ্গল ওয়াজ ভেরি ফেমাস জঙ্গল। তো এবার জঙ্গলের মধ্যে আমরা থাকবো, আমাদের তো সাংঘাতিক মজার ব্যাপার, জঙ্গলে থাকবো আমরা। অবভিয়াসলি আমার মার জন্য অতটা ভালো ছিল না, মানে মার সঙ্গে যারা বাদবাকি ইঞ্জিনিয়ার্সরা ওখানে ছিলেন, ফ্যামিলির লোকেরা, বাচ্চাদের জন্য ইট ইজ গ্রেট, জঙ্গলের মাঝখানে থাকা হবে, কিচ্ছু নেই চারিদিকে, কিচ্ছু নেই, ঠিক আছে, শুধু জঙ্গল চারিদিকে। মানে ঠিক ওটা ঘন জঙ্গল নয়, মানে জঙ্গলের যে দিকটা বসতি ছিল, মানে যেখানে ছোট ছোট তোমার গ্রাম ছিল বা হ্যামলেটস ছিল, সেই রকম জায়গায় ওরা বসতিটা করেছিল। আর রাস্তার ঠিক ওই পারে হচ্ছে জঙ্গলটা শুরু, কিন্তু কাজটা হচ্ছে ওই গোটা জায়গাটার মধ্যে। এবার আমরা ওখানে সারাদিন ঘুরে বেড়াতাম, সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতাম সারাদিন। আমরা যে ভদ্রলোক আসতেন ওখানে
দুধ টুধ দিতে বা কিছু কাজ টাজ করতে আসতেন, তাকে ধরে ধরে আমরা জঙ্গলের মধ্যে যেতাম। কারণ জঙ্গলের মধ্যে একবার আমরা একা একা গেছিলাম এবং একটা লোকের সাথে দেখা হয়েছিল। সেই লোকটার না পুরো মুখের একটা দিক না নেই বলতে পারো। তাকে দেখে আমরা খুব ভয় পেয়েছিলাম। তখন যে গার্ডগুলো ছিল ওখানে, তা সে বলেছিল যে ওকে ভাল্লুকে অ্যাটাক করেছিল এবং ওর পুরো একটা দিক এরকম খামচে নিয়েছিল ভাল্লুকে। সেই শুনে আমরা বেশ ভয় পেয়ে গেছিলাম। এবার ওই জঙ্গলে চিতাবাঘ আছে, হরিণ আছে, বাইসন আছে, এখন কি আছে আমি জানি না, আমি তখনকার কথা বলছি। হাতি আছে, ছিল। এবং অবভিয়াসলি ওটা পার্ট অফ ডুয়ার্স, সেই জন্য 2-4টে তোমার রাইনোসেরাস বা গন্ডারও দেখা যায়। এবার আমরা আছি ওখানে, আমাদের একটা সেট লাইফ ছিল। তা সেটা হচ্ছে যে সকাল সকাল আমরা সবাই ঘুম থেকে উঠে যেতাম, তারপরে ব্রেকফাস্ট টেকফাস্ট খেয়ে করে জামা কাপড় পরে আমাদেরকে ছেড়ে দেওয়া হতো লাইক ছাড়া গরু। আমরা সারা দিন ঘুরে বেড়াতাম। দুপুরবেলা 12টা 12:30টার সময় এসে খাবার খেতাম, লাঞ্চ। তারপরে হয়তো খুব জোর করে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করা হতো এবং কেউ ঘুমাতো না, কিন্তু আবার মানে টুক করে 2-3টের সময় সবাই বেরিয়ে পড়তো, আর একদম হাতে লাঠি নিয়ে প্র্যাকটিক্যালি আমরা গিয়ে গ্রামের ছেলে মেয়েগুলোর সাথে খেলতাম। ওখানে সুন্দর 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 ব্রুকস আছে, মানে ছোট ছোট ঝর্ণার সঙ্গে নদী টদী ছিল, নদী বলবো না, কি নদী কেন বলছি, ছোট ছোট স্ট্রিমস মতো ছিল, পরিষ্কার জল। সেই সবের মধ্যে আমরা খেলাধুলো করতাম, সারাদিন ঘুরে বেড়াতাম। এবং ওখানে নিয়ম ছিল যে ঠিক 6:30 6:45টার মধ্যে লাইটস অফ হয়ে যাবে, মানে 7 o'clock সবকিছু অন্ধকার হয়ে যাবে। তার কারণ মাঝে মাঝে হাতিরা আসতেন ওখানে ঘুরতে। এবং ওখানে থাকার সময় 3বার আমরা দেখেছি, মানে ওরা এসে বলে গেছিল যে কোনো আওয়াজ কেউ করবে না এবং কোনো কথা বলবে না। সেটা যে কি ডিফিকাল্ট একটা বাচ্চার জন্য সেটা তোমাদের বুঝিয়ে নিশ্চয়ই আমাকে বলতে হবে না। আমার বাবা মাদের সেদিনকে বোধহয় কাল ঘুম ছুটে গেছিল যে আমাদের এক্সাইটমেন্টটা বন্ধ করে রাখতে হবে যে আমরা হাতি দেখতে পাচ্ছি, মানে পুরো পাল এসছিল, মানে হাতি তার সাথে ছোট বাচ্চা। ওরা জাস্ট ঘুরে ফিরে ওখান দিয়ে ঘুরে ফিরে চলে গেল। এরা ওদের জন্য খাবার দাবার রাখতো, ওরা জানতো কোথায় আসতে হবে, কারণ কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে এরকম অনেক ঝামেলা হয়েছে বলে ওরা সবাই জানতো কোথায় কি করার দরকার। এবং কেউ বেরোতো না, সবাই ভেতরে বসে থাকতো এবং এরাও কোন রকম ঝামেলা করতো না। তার কারণ হচ্ছে যে কনস্ট্রাকশন শুরু হওয়ার সময় অনেক ঝামেলা হয়েছিল এবং সেই কারণে ওরা ওখানে যে গ্রামের লোকেরা এবং সকলের সাথে কথা বলে পুজো টুজো করে এবং কোনো একটা কিছু করেছিল যাতে সবকিছু ঠিকঠাক চলছিল ওখানে। বুঝতেই পারছো এত বড় একটা প্রজেক্ট। সো সেটা হচ্ছে আমরা ওরকম রাত্রিবেলা অন্ধকার রাত্রির তার মধ্যে আস্তে 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 ওরা বেরিয়ে আসছে, দেখছে, হাঁটছে, মানে আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল ওয়াইল্ড এলিফেন্ট, ওটা প্রথম আমার দেখা জীবনে। এবং যেটা আরো সুন্দর ছিল সেটা হচ্ছে যে আমরা যেখানটাতে ছিলাম, যেহেতু আমরা গরমের দিনে গেছিলাম, মানে সকাল বেলার দিকটাতে প্রায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত ওখান থেকে। মানে একটা দিকে আমরা যেখানে থাকতাম সেখান থেকে বেরিয়ে একটা দিকে গেলে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। ইট ওয়াজ বিউটিফুল, ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল প্লেস। বাট এখন অবভিয়াসলি অনেক কিছু পাল্টে গেছে, সেই যে বারাজ তৈরি হয়ে গেছে, ড্যাম তৈরি হয়ে গেছে, হাইড্রো ইলেকট্রিসিটি আসে আজকাল। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ জল নিয়েও মারামারি করে, মানে জল নিয়ে মারামারি করে বলবো না, বাট জল নিয়ে ঝামেলা হয়। সো বুঝতেই পারছো অনেক জল গড়িয়ে গেছে সব জায়গা থেকে। সো কিন্তু এটা ছিল আমার এক্সপিরিয়েন্স জঙ্গলে থাকার এবং আমার এক্সপিরিয়েন্স বনবাজারে ঘোরার, আমার এক্সপিরিয়েন্স হাতি দেখার এবং ভবানী পাঠকের জঙ্গলের ভেতরে হাঁটার। মানে আমি যে কি এক্সাইটেড হয়েছিলাম শুনে, কারণ আমি দেবী চৌধুরানীর গল্পটা আমার পিসির কাছ থেকে শুনেছিলাম যাওয়ার আগে, এবং ওই জঙ্গলে হেঁটে আমার মনে হয়েছিল যে আমিও প্রফুল্লর মতন যদি কোনো সোনা দানা বা গয়নাগাটি পেয়ে যাই, গুপ্তধনের মানে যদি একটা কোনো কারণে গুপ্তধন পেয়ে যাই, বা যদি ভবানী পাঠকের মতন কারোর সাথে দেখা হয়ে যায়, ইট উইল বি সো ইন্টারেস্টিং। সো দিস ওয়াজ নট
মানে এটা ঠিক গল্প না, বাট এটা তোমাদের সাথে শেয়ার করলাম, গল্পই বলতে পারো। রূপা কোনগুলোকে খোলা বলে রে? ওই জলগুলোকে, স্ট্রিমস গুলোকে? হ্যালো রূপশ্রী, গুড ইভিনিং। আচ্ছা তুই গেছিস বৈকুণ্ঠপুরে? খুব সুন্দর না জঙ্গলটা? Yes, it was very রোমাঞ্চকর এক্সপিরিয়েন্স ফর আ চাইল্ড। আমার মা কতটা খুশি হয়েছিল আমি জানি না, কারণ মা সারাদিন ওই মানে বাদ বাকি যারা লেডিস ক্লাব ছিল তাদের সাথে ঘুরতো টুরতো বা তাস টাস খেলতো, গল্প টল্প করতো। বাবা তো কাজে যেত, আমাদের তো অবাধ সুযোগ ছিল ঘুরে বেড়ানোর। So we had no complaints, but I'm guessing my mother was bored, but I don't know. ডাক্তার সাহেব অপেক্ষায় ছিলেন? বুঝতে পারলাম না গীতাদি। আচ্ছা, রূপশ্রী বলছে আলিপুরদুয়ারের চিলাপাতাতে অনেক ওয়াইল্ড এলিফ্যান্টস দেখেছি, খুব ভালো, ভেরি গুড। হ্যাঁ আচ্ছা, খোলা ওগুলোকে বলে, যে জলগুলোকে, বুঝতে পারলাম। ওখানে মানে মানে তোর মানে পা ডোবানো মতো জল, আর এত পরিষ্কার না, নিচে কি আছে একদম বোঝা যায়। স্ট্রিম গুলো এত পরিষ্কার ছিল, ছোট ছোট ওই মানে চিংড়ি মাছের মতন ছোট ছোট মাছ টাছ সবকিছু দেখা যেত। সো দিস ওয়াজ মাই সেকেন্ড গল্প। তো আমি থার্ড গল্পটা ভাবলাম যে এই যে কনস্ট্রাকশন যে কাজটা হয়েছিল এখানে, এই কনস্ট্রাকশনের কাজের সময় যে ঝামেলাটা হয়েছিল সেটাকে যদি আমি চিন্তা করে একটা গল্প লিখি, যেহেতু অলরেডি আমি ফরেস্টে থেকেছি, তার ফরেস্টের একটা আন্দাজ আমার আছে, সেই গল্পটা আমি তোমাদেরকে শোনাবো। কিন্তু সেই গল্পটা আমি পুরোটা লিখে উঠতে পারিনি বলে তোমাদেরকে আজকে সেই গল্পটা শোনাচ্ছি না। তো সেই কারণে সেটা আমি পরের দিন এসে শোনাবো গল্পটা। আমি এখনো লিখছি সেই গল্পটা। তো থার্ড অ্যান্ড লাস্ট গল্প তোমাদেরকে যেটা আমি শোনাবো সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে গল্প। তখন কেউ পেয়ে গেলে এখন ডাক্তার সাহেবকে কি করে পেতি? আচ্ছা না, ভবানী পাঠককে আমি পাওয়ার জন্য কথা বলিনি, বা ভবানী পাঠক ওয়াজ মাই হিরো, মানে আমি ওর ডাকাত হতে চেয়েছিলাম। তুমি বুঝতে পারছো না, আমার মধ্যে একটা ডাকাতের ব্যাপার আছে, বুঝেছো? আমার বাবার দিককার ফ্যামিলিতে একটা ডাকাতের ব্যাপার আছে, যেটা পরে বলবো। তো মানে আমিও ভেবেছিলাম যে আমিও ওনার মতন ঘোড়ায় চড়া শিখবো এবং তলোয়ার খেলা শিখবো, লাঠি খেলা শিখবো। লাঠি খেলা শিখেছি, বাবা শিখিয়েছে লাঠি খেলা, বন্দুক চালানোও শিখিয়েছে, বাট ঘোড়ায় চড়াটা শেখা হয়নি। সো আমি ভবানী পাঠককে I wasn't looking at him as a love interest. It was more like a hero interest, like আমার গুরু হবে। থ্যাংক ইউ ইন্দ্রাণী। তো আমার নেক্সট গল্পটা আমার বাবাকে নিয়ে বলছি। এই গল্পটা আমি আগেও শুনিয়েছি, যারা মানে শুনিয়েছি তোমাদের যাদের মনে আছে ভালো কথা, যদি মনে না থাকে তাহলে পরে আর একবার শুনে নাও, বা মনে থাকলেও আর একবার শুনে নাও, ঠিক আছে? আমার বাবা বিজনেসে জয়েন করার আগে, এগুলো অবভিয়াসলি অনেকদিন আগে, আমার মানে বিয়ে থা করার আগে, আমার অনেক রকম মানে অনেক রকম ইন্টারেস্ট ছিল, লাইক অনেক কিছু করেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং পড়ার পরে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কাজ করছিল, এরোনটিক্সে কাজ করছিল। তো সেই এরোনটিক্সে যখন কাজ করতো তখন মানে এয়ারপোর্টে কাজ করতে হবে, এরোনটিক্স মানে বুঝতেই পারছো তো, এরোপ্লেনস নিয়ে কাজ করতো। তো বাবা আর বাবার এক বন্ধু এরকম কাজ করতো, এবং ওনাদের যখন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন কিছুদিনের জন্য, তারপরে আবার ছেড়েও দিয়েছিলেন কাজ। মানে আই ডোন্ট নো, মাই ফাদার ওয়াজ লুকিং ফর সামথিং আই থিঙ্ক, এনিওয়ে। তো তারপরে মানে এইসব কিছু চেষ্টা করার পরে বাবা মানে business became his mainstay and he did that pretty much all his life.
সো তো যখন এরোনটিক্সে কাজ করছেন বাবা, তখন দমদম এয়ারপোর্টে কাজ করা ছাড়াও আহ, কিছু আরো আরো এয়ারপোর্টস আছে কলকাতা শহরের আশপাশে। সেই সেই রকম এয়ারপোর্টে কাজ করতে যেতে হতো, মানে কাজ করতে যেতে হতো মানে কি, যে সেই সব জায়গায় তোমার লোকজন হয়তো কোনো কারণে মানে কি বলবো প্রাইভেট এয়ার লাইন হয়তো এসেছে বা এরকম ধরনের কিছু একটা হয়েছে, এবং সেখানে গিয়ে কাজ করতো। আমাকে একটা মিনিট সময় দাও তোমরা তোমরা বলি গো 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 অলি গো। সো আই এম সরি, অলির বাইরে যাওয়ার সময় হয়েছিল কিন্তু পড়ে পড়ে ঘুমাচ্ছিল, তাই একটু তুলে দিলাম। আমার মাইক আবার ভেতর দিকে সামনের দিকে কোথায় চলে যাচ্ছে বুঝতে পারছি না। মাইকটাকে এরকম করে ধরে কথা বলি, ইট উইল বি ইজি। তো তো এরকম যাই হোক কাজ 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 টাজ করতে যেত। তো কলকাতা থেকে একটু দূরে বেশ ঘন্টা ঘন্টা দেড়েকের রাস্তায় একটা জায়গা ছিল যেখানে একটা এয়ারপোর্টে কাজ করতে যেত। সেইখানে তো ওরা বাইকে করে যেত, কারণ তখন গাড়ি ফাড়ি তো কেউ কেনেনি, আর বাড়ির গাড়ি ছিল কিন্তু বাড়ির গাড়ি নিয়ে কেউ তখন গাড়ি নিয়ে তো যাতায়াত করতো না, বয়স কম ছিল। এবং সেটা বুঝতেই পারছো যে মানে কিছুদিন হলো ইন্ডিপেন্ডেন্স হয়েছে, এরকম সময়কার কথা বলছি, হয়তো কি তার বেশি হয়েছে। তো তখন এখানে অনেক রকম তোমার সেকেন্ড হ্যান্ড ব্যাগ পাওয়া যেত। সেরকম একটা বাইক টাইক কিনে বাবা এবং বাবার এক বন্ধু দুজনে ওরকম ওখানে যেত, সেই জায়গাটাতে, সেই এয়ারপোর্টটাতে কাজ করতে যেত। এবং গেছেও, মানে কাজ করতে গেছে, কাজ টাজ করতো এবং অনেক রাত্রির অবধি কাজ করতো। এক মিনিট দাঁড়া, আমি দেখি ওই এয়ারপোর্টটার নামটা আমার কেন মনে পড়ছে না। এক মিনিট দাঁড়াও। আমার যতদূর মনে আছে এই এয়ারপোর্টটা তোমার আহ, ঘন্টা দেড়েক মতো লাগতো যেতে জায়গাটাতে। এক্সাক্ট জায়গাটার নাম মনে পড়ছে না, মনে পড়লে তোমাদেরকে আমি লিখে জানিয়ে দেবো। যাই হোক, মনে করো কোনো একটা জায়গা যেখানে কলকাতা শহর থেকে কলকাতা শহরের দমদম থেকে, দমদম এয়ারপোর্ট থেকে যেতে যেখানে ঘন্টা দেড়েক লাগে তখনকার দিনে, আজকালকার দিনে নয়। তখনকার দিনে তো গেছে এরকম কাজ টাজ করেছে, ফিরতে 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 ওদের রাত্রির হতো। তো সেই যে দিনটার তোমাদের ঘটনা বলছি, সেই দিনকার ঘটনাতে বাবার প্রায় কাজ শেষ করতে করতে 1:30 বেজে গেছে, রাত্রিবেলা 1:30 বেজে গেছে। এবার 1:30 বেজে গেছে, আর বাবার বন্ধু মানে ড্রাইভ করে, মানে বাবা ড্রাইভ করে নিয়ে গেছিল চালিয়ে, ফেরার সময় বন্ধু চালিয়ে নিয়ে আসবে। তো বন্ধু চালাচ্ছে, বাবা পেছনে বসেছে, বসে তখন ওরা দুজনে একটু টায়ার্ডও আছে, একটু ঘুমও পাচ্ছে, আবার অত রাত্রিরে তো কেউ নেই, রাস্তা মানে একদম রাস্তা খালি, কেউ নেই। তো সেই দিয়ে ফিরছে, দুজনে গল্প করতে করতে ফিরছে। ভয় ডর যে ছিল বলে মনে হয় না, ভয় ডর ছিল না, বললাম তো, মানে সবার মানে বাড়িতে চোর পড়লে দারোয়ানের আগে আমার বাবা কাকা জ্যাঠারা মারামারি করতে যেত। তো দুজনে ফিরছে, কোনো ভয়টা এসে নেই, কেউ আসলে মেরে টেরে দেবে এরকম একটা ভাব। এবার আসছে আসছে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাতে তো মানে বলবো না যে একদম স্ট্রিট লাইট ভর্তি বা এরকম কিছু ছিল, স্ট্রিট লাইটের অভাবই ছিল বলতে পারো তখনকার দিনে। তো এরকম কিছু অন্ধকার কিছু আলো, কিছু অন্ধকার কিছু আলো, এরকম যাচ্ছে। বাইকের মানে বাইকের আলো
আলোতে যতটা আলো হচ্ছে দেখতে পাচ্ছে সেরকম যাচ্ছে। এবার যেতে যেতে হঠাৎ দেখছে কি রাস্তার পাশে একজন মহিলা, মানে মানে দেখেছে প্রথমে আমার বাবা, কারণ যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি গল্প করতে করতে গাড়ি চালাচ্ছিলেন, তার চোখে পড়েনি, বাবার চোখে পড়েছে। তো মানে ও ভদ্রমহিলা রাস্তার পাশে ওরা বাইক নিয়ে যাচ্ছে, যেতে যেতে ভদ্রমহিলাকে ছেড়ে কিন্তু এগিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বাবা পেছনে ফিরে দেখছে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে ওরকম ভাবে। তো আমার বাবা বলেছে যে শোন, আহ, অনিল, আম, না সরি অমল, আম, একটা ভদ্রমহিলা রাস্তায় দাঁড়িয়ে আছে, কি ব্যাপার একটু গিয়ে দেখি আমরা, কোনো কিছু প্রবলেম হচ্ছে কি না। তখন অমল কাকু বলেছে যে না, আমি যাব না, আমি দেখেছি কিন্তু আমি যাব না। তো আমি বলছি কেন যাবি না? কিরে এরকম করে নাকি, মানে একজন ভদ্রমহিলা, মানে একটা সম্ভ্রান্ত ঘরের একজন ভদ্রমহিলা বা যে কোনো ঘরেরই ভদ্রমহিলা হোক, উনি দাঁড়িয়ে আছেন, ওনার রাত্রি 1:30টার সময় দাঁড়িয়ে আছে, তুই বুঝতেই পারছিস নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে। তখন অমল কাকু বাবাকে বলেছে যে না, যাই অসুবিধা হোক আমরা ওখানে দাঁড়াবো না। তখন বাবা খুব রেগে গেছে অমল কাকুর উপরে, বলছে কেন দাঁড়াবি না, কেন দাঁড়াবি না, তুই এরকম এরকম করছিস কেন? তখন উনি বলেছেন যে দেখ, চিন্তা করে দেখ, তুই কোনো ভদ্রমহিলা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকেন রাত্রি 1:30টার সময়, তখনকার দিনের কথা বলছি আমি, অনেক দিন আগেকার কথা, আহ, সেটা খুব একটা ভালো হতে পারে না। তুই কি করে জানছিস যে ওনার মতলব খারাপ নয়? তুই কি করে জানছিস যে উনি ওখানে দাঁড়িয়ে আছেন, ওনার দলের লোকেরা পেছনে নেই, আমাদেরকে অ্যাটাক করবে কি না, কি করবে না? তাও আমরা গাড়ি নিয়ে গেলাম, একটা ব্যাপার ছিল এখানে, আমরা দুজনে বাইকে করে যাচ্ছি, তুই যদি ওনার যদি হেল্পও লাগে আমরা কি করব? আমি আমি তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি, সামনে যে পুলিশ স্টেশন আছে, সে মানে মানে পুলিশের চৌকি বা স্টেশন আছে, সেখানে যাব, সেখানে গিয়ে বলবো উনি ওখানে দাঁড়িয়ে আছেন, ওরা যদি ফেরত আসে আমরা ওদের সাথে ফেরত আসবো ভদ্রমহিলাকে দেখতে। তখন বাবা একটু বলছে ও আচ্ছা, কিন্তু তখনও পেছনে ফিরে বাবা দেখছে, কিন্তু মানে ওরা, মানে বুঝতেই পারছো অত স্পিডে যাচ্ছিল না, মানে দূর থেকে ওনাকে দেখা যাচ্ছে। তখন বাবা বলে দেখ তুই না বড্ড ভীতু রে, তুই বড্ড ভীতু হয়ে গেছিস। তো বললো ঠিক আছে, আমি ভীতু, তুই ভীতু নস, তুই ভীতু না। আর অমল কাকুর তখন মানে সবসময় বিয়ে হয়েছিল, সেই জন্য অবভিয়াসলি বাবা খেপাচ্ছে যে বিয়ে হয়েছে তো, বউ এসছে বাড়িতে, তুই একটু ভীতু হয়ে গেছিস। বলছে আমি ভীতু, ঠিক আছে চল চল। এবার এবার রাস্তায় চলতে মানে দমদম যাবে ওরা, যশোর রোড যেটা মেন রোড ছিল, যেটা এখন যশোর রোড সেটা নয়, যেটা মেন রোড যশোর রোড ছিল সেখানে চলে এসছে, যশোর পৌঁছে গেছে, মানে দেভ রিচ যশোর রোড। তো যশোর রোড পৌঁছে গিয়ে আমরা ততক্ষণে অন্যরকম গল্প টল্প করছি। যশোর রোড পৌঁছে গেছে যখন, তখন একটা পার্টিকুলার জায়গায় ওই ভদ্রমহিলাকে দেখছে আমার বাবা আর অমর কাকু। তখন মনে ভয় মানে তখন একটা মনে ভয়, মানে কি একটা একটু নাড়া খেয়েছে, বাবা তো নাড়া খেয়েছে, অমল কাকু নাড়া খেয়েছে। তখন বাবা বলছে অমল তুই দেখলি? তো অমল বলছে হ্যাঁ দেখলাম, কিছু বলার দরকার নেই। আর মানে ওদের মনে হচ্ছে যে ওরা যেখানেই যাচ্ছে সেই ভদ্রমহিলাকে ওরা দেখতে পাচ্ছে। এবার উনি একদম এরকম ভাবে তাকিয়ে আছে ওদের দিকে, মানে আমার হাতটা দেখো না তুমি, বাট আমি আমি যদি তোমাদের দিকে এরকম ভাবে তাকিয়ে থাকি, একটু হাসি হাসি মুখ নিয়ে, কিন্তু আমার আদারওয়াইজ চেহারা ইজ নট ভেরি, মানে আমাকে দেখে তোমার ঠিক মানে ফ্রেন্ডলি লাগছে না, সেরকম অবস্থায় উনি দাঁড়িয়ে আছেন। যাই হোক, তো তখন বা অমল কাকু বলেছে যে শোন, তুই আজকে বাড়ি যাস না, তুই আমার বাড়ি চল, নয়তো মানে অবভিয়াসলি ওনাকে বাড়ি যেতে হবে। তো তো বা বলেছে ঠিক আছে। তো অমল কাকুর বাড়িতে দুজনে গেছে, গিয়ে ওখান থেকে ফোন করে দিয়েছে। না, ফোন ফোন তখন ছিল কিনা আমি জানি না, বোধহয় ফোন ছিল না, সরি ফোন করেনি। যেহেতু বাবার দেরি করে ফেরে বা আসে না, সেহেতু লোকজন অত চিন্তা করতো না, বাবা থেকে গেছে অমল কাকুর বাড়িতে। মানে একা একা অমল কাকুর বাবাকে নামিয়ে দিয়ে ফেরার ক্ষমতা ছিল না, এবং আমার বাবারও একা একা যশোর রোড থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা ছিল না। আর তখন কোনো রকম বাস, রিক্সা, সাইকেল, ট্যাক্সি কিছু পাওয়ার কোনো সিন নেই। ও তখন মানে ততক্ষণে 2:30 বেজে গেছে প্রায়। তো যাই হোক, সেই রাতটা তো কেটে গেছে। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পরে বাবার শরীরটা খুব উইক লাগছে, খুব টায়ার্ড লাগছে।
তো ভাবছে যে ও এতক্ষণ বাইকে করে এসে এই সেই অমলবাবুরও একটু টায়ার্ড লাগছে, বাবারও একটু টায়ার্ড লাগছে, তো যাই হোক করে বাড়ি পৌঁছে গেছে। বাড়ি পৌঁছে যাওয়ার পরে দুপুরবেলা থেকে ধুম জ্বর, মানে সেই জ্বর প্রায় 3-4 মতন ওঠে, জ্বর আর নামে না। যাই হোক ওষুধ টষুধ খাইয়ে জ্বর টর নামে, দিন 7 বাদে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, জ্বর ঠিক হয়ে গেছে। জ্বর ঠিক হওয়ার পরে রাত্রির বেলা হাঁটতে শুরু করেছে ঘুমের মধ্যে। ওই একবারই বাবার হয়েছিল, কিন্তু সোমনাবুলিজম বলে রাত্রিরে ঘুমের মধ্যে হাঁটাকে, ওটা কিন্তু বাবার আর কোনোদিন হয়নি। দ্যাট ওয়াজ দি অনলি টাইম। রাত্রিবেলা হাঁটতে শুরু করেছে, মানে প্রথম যেদিনকে ওরা বুঝতে পেরেছে সেদিনকে বাড়ির বাইরে যারা গার্ড টার্ড দেয় বা এরকম পাড়ার যারা লোক ছিল তারা বাবাকে ধরে নিয়ে বাড়িতে নিয়ে এসছে, যে ও তো মানে বাসের তলায় চলে যাচ্ছিল, এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটছিল, বুঝতে পারছো। তারপরে অদ্ভুত অদ্ভুত সব কাজ করতে শুরু করলো এরকম। রাত্রিবেলা ঘুম থেকে উঠতো, উঠে হাঁটতে হাঁটতে মানে ইলেকট্রিসিটির যে পোল ছিল সেই পোলে উঠার চেষ্টা করছে, মানে ইলেকট্রিসিটি পোল বেয়ে ওঠার চেষ্টা করছে। রাত্রিবেলা ঘুম থেকে উঠে আমাদের মানে যে বাড়িটাতে আমরা জয়েন্ট ফ্যামিলি হিসাবে থাকতাম সেই বাড়িটার পেছন দিকে একটা খুব সুন্দর তোমার কিচেন গার্ডেন ছিল, সেই কিচেন গার্ডেনটা পেরিয়ে একটা বড় পুকুর ছিল, বেশ বড় পুকুর ছিল। সেই পুকুরে রাত্রিবেলা নেমে যাচ্ছে, নেমে গিয়ে অনেকক্ষণ ডুবে যাচ্ছে, উঠছে না। মানে মানে উনুনে রান্না হতো তখন, সেই উনুনের ছাই একটা জায়গায় রাখা হতো, পরের দিন সকালবেলা ক্লিয়ার করা হবে বলে। সেই উনুনের ছাইয়ের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে, মানে প্রত্যেকদিন রাত্রিবেলা বাবা এরকম ধরনের কাজ করতে শুরু করলো। তারপরে তো বাবার পায়ে দড়ি বাঁধা শুরু হয়ে গেল। আমার ঠাকুমা তখন বেঁচে ছিলেন, ঠাকুমা পিসিরা মানে কাকা জ্যাঠা তারাও এরকম ধরনের বাড়িতে বেঁধে রাখার চেষ্টা করছে, হচ্ছে না। দেখো একটা সময় সকলেই টায়ার্ড হয়ে পড়ে, তুমি সারা রাত্রি থোড়ি না জেগে থাকতে পারবে। আর সে একটা বয়স আছে লোকের যেখানে তার গায়ের শক্তিও বেশি। তো এই করতে 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 আর কিছু না করার, তো তখন যে বাড়ির যিনি গুরুদেব ছিলেন তার কাছে ঠাকুমা গিয়ে পড়লেন যে আমার ছেলে এরকম অবস্থা, কি করা যাবে। তখন গুরুদেব বললেন যে আমি আসছি, এসে ওকে দেখবো। তো উনি এলেন, এসে দেখে বললেন যে দেখো মা, নিশ্চয়ই এর সাথে কারুর কোথাও দেখা হয়েছে, তুমি তো ওকে জিজ্ঞেস করতে হবে। তো প্রথমে তো বাবা কোনো কথার উত্তর দেবে না, এমনিতেও এইসব জিনিসে যে একদম সাংঘাতিক বিশ্বাস করতো বা বিশ্বাস করতো না এরকম না, বাট জেদ, কোনো কথার উত্তর দেব না। আর এই রাত্রির বেলা জেগে 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 শরীরটাও বেশ খারাপ হয়েছে তখন। তখন উনি বললেন, ভালো করে জিজ্ঞেস করলেন যে কি হয়েছিল, তখন বললো যে এরকম দেখা হয়েছিল। তখন উনি বললেন যে ও না আজকে গেছে তোর সাথে, তোকে নিয়ে যেতে চায়। তখন ঠাকুমা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, মানে বাড়িতে সকলের কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো বলছে যে কেন কেন নিয়ে যেতে চায়? তো বলছে ওই যে তুই বলেছিলি যে হেল্প করবি, মানে বাবা যে একটু মানে অমল কাকু যেরকম তাকাননি, আমার বাবা একটু তাকিয়েছিলেন না, ওকে হেল্প করার চেষ্টা করেছিলেন। তো সেই জন্য বাবার সাথে ও অ্যাটাচ হয়ে গেছিল, সেটা যাই ছিল, ওটা একটা ইভিল স্পিরিট বলতে পারো, অ্যাটাচ হয়ে গেছিল। এবং তার ইচ্ছে ছিল যে একে নিয়ে যাবে, এ আমাকে সাহায্য করতে চেয়েছে, সেই জন্য বারবার করে বাবাকে ওরকম ধরনের একটা মানে ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে নিয়ে যাচ্ছিল, যে বাসের তলায় চলে যাচ্ছিল, ইলেকট্রিক পোলে মানে ইলেকট্রিসিটিতে মরে যেতে পারতো, বা ছায়ের গাদার মধ্যে কেউ মুখ গুজে রাখলে পারে তার তো দম বন্ধ হয়ে যাবে একটা সময়ের পরে, পুকুরের জল, মানে ইত্যাদি ইত্যাদি। ছাদের উপরে উঠে গেছিল, সেখানে ছাদের কার্নিশের উপরে হাঁটতে শুরু করেছিল। তো তখন গুরুদেব বললেন যে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিচ্ছি বলে উনি যা যা ব্যবস্থা করলেন, কি সব জল টল তেল ফেল, আমি অত ডিটেলসে জানি না, বা যাই হোক এইসব করে টোরে করতে 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 মাস 3 বাদে এই রাত্রিরে হাঁটাটাও বন্ধ হয়ে গেল, এবং আস্তে 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 সেই ভয়টাও চলে গেল যে যেটা বাড়ির লোকের ছিল। এবং উনি একটা মানে একটা প্রোটেকশন, একটা আংটি না করে দিয়েছিল, যেটা বাবা হাতে পরে থাকতো, লাস্ট ডে অব্দি বাবার হাতে সেই আংটিটা ছিল।
করে দিয়েছিলেন যে পড়ার জন্য, এবং সেটার পর থেকে আর কোনো এরকম ধরনের ঘটনা ঘটেনি বাবার সাথে। এটা হয়েছিল। তো এটা ছিল আমার লাস্ট গল্প। আমি হয়তো তোমরা আগে এটা শুনেছো বা তোমরা শোনোনি, তোমাদের কেমন লাগলো বলো। সুচরিতা, তুমি রাগী ডাকাতের মতন? আচ্ছা, তুমি কোথাও ডাকাতি করতে যাও, আমাকে একটু বলো। হ্যালো নীলাঞ্জনা। হ্যাঁ, কার? সুচরিতার ডাকাতের গল্প তো নিশ্চয়ই। আমার ডাকাতের গল্প বলবো, সুচরিতাও ডাকাতের গল্প বলবে। ভীষণ ডেঞ্জারাস ব্যাপার। হ্যাঁ রূপশ্রী, ঠিক কথা, হতে পারে ওরকম ধরনের চুড়েল। থ্যাংক ইউ মধুরিমা। সো আশা করি তোমাদের আমার প্রথম 2025 এর প্রেজেন্টেশন ভালো লেগেছে, আজকের গল্পগুলো ভালো লেগেছে। আমি যেটা লিখছি সেটা খুব তাড়াতাড়ি লিখে আশা করছি পরের সপ্তাহে তোমাদেরকে শোনাতে পারবো সেই গল্পটা, এবং অন্যান্য গল্পও শোনাবো। ফেব্রুয়ারি মাসটা আমার জন্য একটু বিজি, আমার বাড়িতে আমার নিসের বিয়ে আছে, সেজন্য ফেব্রুয়ারি মাসটা আমি মোটামুটি থাকছি না দিল্লিতে, সেজন্য ফেব্রুয়ারি মাসে আসতে পারবো না। সেই জন্য জানুয়ারি মাসে 4 দিন তোমাদেরকে নিশ্চয়ই গল্প শুনিয়ে যাব, এবং তোমরাও এসো গল্প বলতে। তাপসী, থ্যাংক ইউ কালকে আসার জন্য। সঞ্যুক্তা, ইউ হ্যাভ সেড ইউ উইল গোইং টু কাম, প্লিজ কাম। সুচরিতা, ডাকাতের গল্প বলতে এসো। থ্যাংক ইউ গীতা দি, থ্যাংক ইউ ইন্দ্রাণী। তো সংযুক্ত ভয় লাগলো? হ্যাঁ, খুব ভয় ব্যাপার। আর সুচরিতা, চটপট তো আমি লিখে ফেলবো, কিন্তু তুমি এসো তোমার ডাকাত ভাবের একটু গল্প শুনিয়ে যেও। বাকি সবাইকে বলছি, সবাই প্লিজ টাইম করে এসো, গল্প শুনো। কালকে অমৃতার লাইভ আছে, প্লিজ এসে শুনো, এবং সকলে পার্টিসিপেট করলো। থ্যাংক ইউ সংযুক্তা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সকলে আসার জন্যে, আমার গল্প শোনার জন্যে, আমার বক শোনার জন্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে যারা দেখবে তারা প্লিজ কমেন্ট করো, লাইক শেয়ার করো। তোমরা ভিডিওতে একটা করে লাইক দিও, কমেন্ট যদি নাও করতে চাও, তাহলেও আমরা জানবো যে তোমরা দেখেছো শুনেছো আমার কথা। ইউটিউবের বন্ধুরা যারা দেখবে পরে, হ্যাপি নিউ ইয়ার তোমাদেরকেও। তোমরা থ্যাংক ইউ আমাদেরকে 2K প্লাস মেম্বার্স করার জন্যে। আমাদের ইউটিউব চ্যানেলে এখন 2000-এর বেশি মেম্বার আছে। থ্যাংক ইউ সো মাচ। আরো বড় হোক হানা টেলস। গল্প শুনতে থেকো, কমেন্ট করতে থেকো, শেয়ার করো, এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা আসবে আমাদের গ্রুপ জয়েন করে গল্প শোনাবে, তাহলেও মোস্ট ওয়েলকাম। যে কেউ যদি গল্প বলতে না চাও, কিন্তু গল্প আমাদেরকে শেয়ার করতে চাও যে আমরা তোমাদের হয়ে বলি, আমরা সেটাতেও ওপেন। সো প্লিজ কাম, প্লিজ পার্টিসিপেট, যেভাবেই হোক তোমরা পার্টিসিপেট করো এবং আমাদের সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, বছরটা তোমাদের সকলের খুব ভালো কাটুক, সকলে খুব ভালো থাকো, সেই বলে আমি শেষ করছি। নমস্কার, গুড ইভিনিং অ্যান্ড বাই বাই। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like, and don't forget to hit the notification bell for more videos.